গল্পের শুরু স্বর্গ থেকে, যেখানে এক সন্ন্যাসী আকাশে ভেসেই কিছু পাথরের উপর দিয়ে উঠছিল। আসলে এই পাথরগুলোর নিচেই দেবতাদের সমাধি ছিল, আর আজ সেই সন্ন্যাসী তাদের মধ্য থেকেই একজন দেবতাকে আবার পৃথিবীতে পাঠাতে এসেছে। এই সেই দেবতা যিনি হাজার হাজার বছর আগে দানবদের সঙ্গে এক যুদ্ধে মারা গিয়েছিলেন। কিছুক্ষণ পর মাটি ফুঁড়ে বেরিয়ে আসে এক ছেলে, চেন। সে আসলে সেই দেবতারই মানব রূপ, কিন্তু স্মৃতি মুছে যাওয়ায় চেনের কিছুই মনে ছিল না। হঠাৎই সেই সন্ন্যাসী চেনের উপর আক্রমণ করে আর বলে, সময় এলে তুমি নিজেই সব মনে করতে পারবে। এরপর সে চেনকে পৃথিবীতে ঠেলে ফেলে দেয়। পৃথিবীতে এসেই চেন সরাসরি একটি পুকুরে পড়ে যায়, যেখানে রাজকুমারী জুইওয়ান তাকে দেখে ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। তারপর সে সৈন্যদের আদেশ দেয়, একে ধরে জেলে বন্দি করো। অন্যদিকে নালান নামে এক জেল গার্ড রাজকীয় কারাগারের বন্দী জালাংয়ের চিকিৎসা করছিল। জালাং খুব রেগেছিল, কারণ অন্য কিছু বন্দীরা তার ওপর হামলা করেছিল। এই সময় নালান নিজের আজে ব্যস্ত থাকলেও অন্য বন্দীরা গোপনে এক পরিকল্পনা করছিল। তারা সবাই মিলে জেল থেকে পালানোর পরিকল্পনা করে, কারণ সেনাপতি সীমা তাদের শুধু এই কারণেই বন্দী করেছিল। তাদের সবার মধ্যেই ছিল জাদুকরী শক্তি। চারপাশ দেখে তারা লুকানো অস্ত্র বের করে সৈন্যদের ওপর আক্রমণ করে। এটা দেখে নালান আর জালাং নিজেদের বাঁচাতে সেখান থেকে পালায়। তারা এক জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে দেয়ালে কিছু অদ্ভুত কাগজ লাগানো ছিল। জালাং সেগুলোর একটায় হাত দিতেই তার শরীরে অদ্ভুত শক্তি প্রবাহিত হতে থাকে। আসলে এই কাগজগুলো মানুষের শক্তি শোষণ করার জন্যই লাগানো ছিল। ঠিক সময় নালান তার হাত ধরে তাকে বাঁচিয়ে নেয়। এখন তাদের সামনে একটাই পথ, বন্দীদের মুখোমুখি হওয়া। সব বন্দী মিলে নালানকে ঘিরে ফেলে, কিন্তু নালান একাই তাদের সাথে লড়াই শুরু করে দেয়। এই সময় তার এক সঙ্গী গুরুতর আহত হয়ে পড়ে। ঠিক তখনই সেনাপতি সীমা সেখানে এসে হাজির হয় আর সবার শক্তি কেড়ে নিয়ে তাদের আবার জেলে বন্দী করে। জালাং সহ সবাইকে আবার জেলে পাঠানো হয়। ওদিকে রাজকুমারী জুইওয়ানকে বাঁচাতে চেনও আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই শুরু করে। হাত বাঁধা থাকা সত্ত্বেও সে একে একে সবাইকে পরাজিত করে ফেলে। আর যখন সে মুক্ত হয়, হঠাৎই এক জাদুকরী ধনুক নিজে থেকেই তার হাতে চলে আসে। তারপর সে সহজেই সব শত্রুকে হারিয়ে দেয়। কিন্তু এই শক্তি তার শরীর সহ্য না করতে পারায় সে মাটিতেই অজ্ঞান হয়ে পড়ে। সন্ধ্যায় রাজকুমারী জুইওয়ান তাকে নিয়ে প্রাসাদে আসে। সেখানে নালান আগে থেকেই অপেক্ষা করছিল। নালান এমন কিছু নিয়ে এসেছিল যা রাজার অসুস্থতা সারাতে দরকার ছিল। ঠিক তখনই চেনের জ্ঞান ফিরে আসে। সে নালানকে দেখেই স্বর্গের তার প্রেয়সী ইউশিনের কথা মনে করে, কারণ নালানের চেহারা তার সাথে একদম মিলে যায়। ইউশিন প্রায় 10,000 বছর আগে স্বর্গ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এই সময় চেন ও দানবদের বিরুদ্ধে যুদ্ধ লড়ছিল। এদিকে নালান আর জুইওয়ান কথা বলছিল, আর তখনই চেন সেই ঘরে পৌঁছে যায় যেখানে সেই জাদুকরী ধনুক রাখা ছিল। রাজকুমারী সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দেয় চেনকে খুঁজে বের করে জেলে বন্দি করতে। কিন্তু চেন সেই ধনুক থেকে দূরে থাকতে চাইলেও প্রতিবারই ধনুকটা তাকে নিজের দিকে টেনে নেয়। এই অদ্ভুত সম্পর্কের প্রভাব পড়তে থাকে রাজার শরীরেও। চেন যখনই ধনুকটা ধরে রাজার অবস্থা ভালো হয়ে যায়, আর যখনই ছেড়ে দেয় রাজা আবার অসুস্থ হয়ে পড়ে। এরপর ধনুকটা নিজে থেকেই উড়ে এসে চেনের হাতে চলে আসে, যখন সে রাজার পেছনে লুকিয়েছিল। এই অদ্ভুত সংযোগ বুঝতে পারে রাজা তাকে শাস্তি না দিয়ে বিশ্রামের জন্য চিকিৎসালয়ে পাঠিয়ে দেয়। অন্যদিকে সেনাপতি সীমার ছেলে লিঙ্গ তার সাথে দেখা করতে আসে, আর এখান থেকেই শুরু হয় নতুন এক রহস্য। এই হামলার পেছনে আসলে সীমা আর তার ছেলে লিঙ্গরই হাত ছিল। তারা এই সুযোগে জুইওয়ানের কাছ থেকে সেই জাদুকরী ধনুক ছিনিয়ে নিতে চেয়েছিল। লিঙ্গ এই কাজে ব্যর্থ হলেও সে সীমাকে চেন আর সেই ধনুকের অদ্ভুত সম্পর্কের কথা জানায়। সে আরও বলে কিভাবে চেন এটাই সেই ধনুক ব্যবহার করে সব আক্রমণকারীকে হারিয়ে দেয়। এটা শুনে সীমা ভেতরে ভেতরে খুব খুশি হয়, কারণ এখন সে চেনকে ব্যবহার করে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়। ওদিকে চেন স্বপ্নে তার স্বর্গের জীবন দেখতে থাকে, যেখানে সে এই জাদুকরী ধনুক দিয়ে দানবদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। এর মানে পরিষ্কার, এই ধনুক আসলে চেনেরই অস্ত্র, তাই সেটা বারবার তার দিকে ফিরে আসছে। ঘুম থেকে উঠে চেন সরাসরি নালানের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সেই প্রেয়সী ইউশিন? নালান তা অস্বীকার করে। সে বলে, না, তুমি ভুল ভাবছ। ঠিক তখনই সেখানে লিঙ্গ এসে পড়ে। তার কণ্ঠস্বর শুনেই নালান চেনকে লুকাতে বলে। আসলে সেনাপতি সীমার আদেশে নালান আর লিঙ্গর বিয়ে ঠিক হয়েছিল, আর যদি লিঙ্গ চেনের কথা জেনে যায় তাহলে তার জীবন বিপদে পড়ে যেতে পারে। নালান নিজেও এই বিয়ে নিয়ে খুশি ছিল না, কিন্তু সে চাইলেও সীমার বিরুদ্ধে যেতে পারছিল না। লিঙ্গ চলে যাওয়ার পর চেন তাকে জানায়,
জুইওয়ানের উপর হামলা করা মানুষটা আর কেউ নয়, এই লিঙ্গই। সে তার কণ্ঠস্বর আর জুতোর মিল দেখে এটা বুঝেছে। কিছুদিন পর হঠাৎ করে কিছু আক্রমণকারী রাজদরবারে ঢুকে পড়ে রাজার উপর হামলা করার জন্য, কিন্তু ঠিক সময় সীমা এসে রাজাকে বাঁচায়। এরপর সে রাজার কাছে চেন সম্পর্কে জানতে চায়, কিন্তু রাজা তার উপর ভরসা না থাকায় কিছুই বলে না। রাজকুমারী জুইওয়ান ও বাবার সিদ্ধান্তকে সমর্থন করে বলে, চেনকে তো আগেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এখন তার ব্যাপারে জানার দরকার কি? সীমা বুঝতে পারে তারা মিথ্যে বলছে, তাই সে সন্ধ্যায় নালানকে ডেকে পাঠায় চেনের খবর জানার জন্য। কিন্তু নালানও চেনকে বাঁচাতে মিথ্যে বলে দেয়। এরপর সীমা তাকে বিয়ের জন্য প্রস্তুত থাকতে বলে চলে যায়। ভেতরে ভেতরে নালান এই বিয়ে করতে চাইছিল না, কিন্তু তার সাহস ছিল না কিছু বলার। ওদিকে রাজকুমারী জুইওয়ানের প্রাসাদে চেন নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। তারপর সে উল্টো জুইওয়ানকেই দন্নি করে ফেলে। এটা দেখে সৈন্যরা সঙ্গে সঙ্গে সীমাকে খবর দেয়। সীমা তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল, সে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। এরপর সে চেনকে এক বিশেষ কারাগারে বন্দী করার আদেশ দেয়, যেখান থেকে পালানো প্রায় অসম্ভব। সেই জেলেই চেনের দেখা হয় জালাংয়ের সাথে, যে তাকে সঙ্গে সঙ্গেই চিনে ফেলে। আসলে দেবতা আর দানবদের যুদ্ধে জালাংও স্বর্গের পক্ষ হয়ে লড়েছিল, তাই সে চেনের আসল পরিচয় জানত। কিছুদিন পর নালান আর লিঙ্গর বিয়ের দিন ঠিক হয়, কিন্তু নিজের বিয়ের দিনেও নালান শুধু চেনের নিরাপত্তার কথা ভাবছিল। অবশেষে সে একটা বড় সিদ্ধান্ত নেয়, সীমাকে না জানিয়ে চেন আর জালাংকে জেল থেকে পালাতে সাহায্য করবে। জেল থেকে বের হওয়ার পর চেন বারবার নালানের অদ্ভুত আচরণের কথা ভাবতে থাকে। জালাং তাকে জানায় আজ নালানের বিয়ে। এই কথা শুনেই চেন সিদ্ধান্ত নেয় সে আবার প্রাসাদে ফিরে গিয়ে নালানের সাথে দেখা করবে। প্রাসাদে পৌঁছে সে দেখে বিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তাই সে বিয়ে থামাতে সেখানে হট্টগোল শুরু করে দেয়। এতে রেগে গিয়ে লিঙ্গ তার সামনে আসে, আর শুরু হয় দুজনের মধ্যে সমান তালে এক ভয়ঙ্কর লড়াই। শেষ পর্যন্ত চেন লিঙ্গকে হত্যা করে, আর সেই সঙ্গে বিয়েটাও ভেঙে যায়। পরের দিন নালান চেন আর জালাংকে সীমার একটি গোপন বই দেখায়। সেখানে অনেক গোপন তথ্য লেখা ছিল। সেই বই থেকেই জানা যায় সীমা যত বেশি সম্ভব জাদুকরী শক্তি সংগ্রহ করে নিজেকে শক্তিশালী করতে চাইছিল। এই কারণেই সে এমন মানুষদের বন্দী করত যাদের কাছে জাদুকরী শক্তি ছিল। ওদিকে সীমা যায় রাজকীয় উপদেষ্টা জুয়ানজুর কাছে। সে চায় জুয়ানজু তার শক্তি দিয়ে লিঙ্গকে আবার জীবিত করে তুলুক। আসলে জুয়ানজুর ছিল ভয়ঙ্কর শক্তিশালী জাদুকরী ক্ষমতা, আর সেই সীমাকে অন্যদের শক্তি ছিনিয়ে নিতে উৎসাহ দিয়েছিল। কিন্তু এবার সাহায্য করার বদলে জুয়ানজু নিজেই সীমাকে হত্যা করে। কিছুক্ষণ পর চেন, জালাং আর নালানও সেখানে পৌঁছে যায়, কারণ তারা জুয়ানজুর পরিকল্পনা জেনে গেছে। আসলে জুয়ানজু এক বিশেষ পূজার মাধ্যমে সব রাজপরিবারের মানুষের শক্তি ছিনিয়ে নিতে চায়। চেন বুঝতে পারে সে এটা করছে অমর হওয়ার জন্য, সবার শক্তি নিজের মধ্যে নেওয়ার উদ্দেশ্যে। তিনজন মিলে ঠিক করে যেভাবেই হোক তারা এই পরিকল্পনা সফল হতে দেবে না। কিন্তু জুয়ানজু তার শক্তি দিয়ে খুব সহজেই তাদের পরাজিত করে দেয়। সেই সন্ধ্যায় সে রাজার কাছে যায় আর বলে পরের দিনই এই পূজার আয়োজন করতে হবে। সে মিথ্যে বলে এই পূজা নাকি রাজার স্বাস্থ্যের জন্য। রাজা যেহেতু জাদুবিদ্যা সম্পর্কে কিছুই জানত না, তাই সে সহজেই রাজি হয়ে যায়। পরের দিন রাজকুমারী জুইওয়ান, রাজা এবং সব রাজপরিবারের সদস্যরা একত্রিত হয়। পূজা শুরু হতেই জুয়ানজু সবার শক্তি টেনে নিতে শুরু করে, আর সবাই একে একে অজ্ঞান হয়ে পড়ে। ঠিক তখনই চেন আর জালাং সেখানে পৌঁছে যায়। জালাং সঙ্গে সঙ্গে এক ড্র্যাগনের রূপ নেয়, আর চেনও তার জাদুকরী ধনুক নিয়ে প্রস্তুত হয়ে যায়। তারপর দুজন মিলে একসাথে লড়াই করে, আর খুব সহজেই জুয়ানজুকে পরাজিত করে। তার পরাজয়ের সাথে সাথেই রাজা আর অন্য সবাই আবার জ্ঞান ফিরে পায়, আর শেষে চেনের স্মৃতিও পুরোপুরি ফিরে আসে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরেকটা গল্প নিয়ে।